মাই ডিয়ার বি, আপনি এখন স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। ডক্টর ডি ও ডক্টর এফ আমাকে নিশ্চিন্তভাবে জানিয়েছে যে কাল মাঝরাতের আগে আমার মৃত্যু হবে। আর আবার সম্মোহন কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা জানি একজন জীবিত মানুষকে সম্মোহিত করে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করানোর নানান গল্প। কিন্তু মৃত বা মৃতপ্রায় মানুষকে সম্মোহন করা যায় কি? যদি তা সম্ভব হয় তবে তার ফল কি হতে পারে? আসুন শুনে নিই আমাদের আজকের গল্প এডগার অ্যালান পো রচিত দ্য ফ্যাক্ট ইন দ্য কেস অফ মিস্টার ভলডেমার অবলম্বনে বন্দি আত্মার শেষ কথা। পরিবেশনায় মিস্টেরিয়াস স্টোরি টেলার। অভিনয়ে ভলডেমার অভিক, ডক্টর এফ রঞ্জন, কথক অভ্র, প্রচ্ছদ ও আবহ অভিক, সঞ্চালনায় ঈশিতা। শুরু হচ্ছে বন্দি আত্মার শেষ কথা। আমাদের এই বাস্তব জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এবং প্রকৃত ব্যাখ্যার অভাবে তা স্থান পায় অলৌকিকের পর্যায়ে। মসিয়ে ভলদিমারের অস্বাভাবিক কেসটিকেও এমনই এক অলৌকিক ঘটনা বলা চলে। ঘটনাটি রীতিমতো সারা দেশ জুড়ে উত্তেজনার সৃষ্টি করেছিল, যদিও সাময়িকভাবে আমি বিষয়টিকে জনসমক্ষে আনতে চাইনি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিষয়টিকে নিয়ে আরও গবেষণা করব। চেষ্টা করে দেখতে চেয়েছিলাম যাতে এই অত্যাশ্চর্য ঘটনায় আরও কিছুটা আলোকপাত করা যায়। কিন্তু গোপন করতে গিয়ে জনগণ ঘটনাটির এমন এক অতিরঞ্জিত রূপ সৃষ্টি করেছিল যা সমাজের নানা মহলে অবিশ্বাস ও বিদ্রূপের বন্যা বইয়ে দিল। ঠিক যা যা ঘটেছিল তা সঠিকভাবে আপনাদের সামনে নিবেদন করাকেই আমি যুক্তিসম্মত মনে করি। ঘটনাটি হলো, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি মেসমোরিয়াম বিদ্যার প্রতি বেশ আকৃষ্ট হই। এ বিষয়ে বিশদ বিদ্যা আহরণের পর প্রায় 9 মাস আগে আমার মাথায় এক উদ্ভট চিন্তার আবির্ভাব হয়। চিন্তাটা এতই অদ্ভুত যে প্রথমে আমার নিজেরই অবাক লাগে, কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করার পর আমি অনুভব করি এই বিষয়টি এতই আশ্চর্যকর যে কোনো যুক্তিবুদ্ধি দিয়ে একে ব্যাখ্যা করা যায় না। বিষয়টি হলো, জ্যান্ত মানুষকে তো বহুবার সম্মোহন করা হয়েছে, কিন্তু কোনো মুমূর্ষু বা মৃত ব্যক্তিকে সম্মোহন করার চেষ্টা এর আগে কেউ করেনি। যদি কোনো ব্যক্তির সম্মোহিত অবস্থায় মৃত্যু হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় সেটাও তো জানা দরকার। এমনও তো হতে পারে যে সম্মোহনের দ্বারা মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব। তবে এই রকমের উদ্ভট এক্সপেরিমেন্টে নামবার আগে অনেকগুলি বিষয় নিয়ে বিবেচনা করা দরকার। সেগুলির মধ্যে 3টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, মৃত্যুশয্যায় কোনো ব্যক্তির উপর সম্মোহনের প্রভাব কতটা কার্যকর হয়। দ্বিতীয়ত, যদি কার্যকর হয় তাহলে আসন্ন মৃত্যু সম্মোহনের প্রভাবকে বাড়ায় না কমায়। আর তৃতীয়ত, কতদিন অথবা কি পরিমাণে মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব। এইসব ছাড়াও আরও অনেক বিষয়ে নিশ্চিত হবার প্রয়োজন ছিল, কিন্তু এদের মধ্যে শেষ পয়েন্টটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল। এখন প্রশ্ন হলো, এই অভিনব এক্সপেরিমেন্ট কার উপর করা যায়? অনেক ভেবে আমার একজনেরই নাম মনে পড়ল, মসিয়ে আর্নেস্ট ভলডেমার, যিনি বিবলিথিকা ফরেন্সিকা বইটি লিখে বেশ নাম কুড়িয়েছেন। এছাড়া
ইসাহার মার্কস ছদ্মনামে গার্গানচুয়া ও ওয়ালেনস্টাইন বই দুটি কারোই অজানা নয়। 1839 সাল থেকে তিনি নিউ ইয়র্কের হার্লেম অঞ্চলে বাস করেন। তার চেহারায় বাড়াবাড়ির কোনো চিহ্ন নেই। শরীরের নিচের অংশটা অনেকটা জন র্যান্ডলফের নিম্নাঙ্গের মতো। তার চুল মিশমিশে কালো, কিন্তু জুলফি ধবধবে সাদা হওয়ায় অনেকেরই ধারণা তার চুল নকল, অর্থাৎ যাকে বলে পরচুলা। স্বভাবগতভাবে তিনি অত্যন্ত নার্ভাস প্রকৃতির মানুষ, সম্মোহনের পক্ষে একেবারে যাকে বলে আদর্শ ব্যক্তি। আগেও আমি তাকে বার 2-3 ঘুম পাড়িয়েছি, তার জন্য আমাকে অত বেগ পেতে হয়নি। অবশ্য বেশ কয়েকবার তিনি আমাকে নাকাল করে ছেড়েছিলেন। ভদ্রলোকের মানসিক অবস্থা এমনই যে আগে থেকে তার স্বরূপ আন্দাজ করা বেশ কঠিন। আমি কোনোদিনই তার ইচ্ছাশক্তিকে পুরোপুরি নিজের নাগালে আনতে সক্ষম হইনি। আমরা যাকে ক্লেয়ারভয়েন্স বা অতীন্দ্রিয় দৃষ্টি বলি, সেই ব্যাপারে তার উপর কোনোদিনই ভরসা করা যায়নি। ব্যর্থতার জন্য আমি অবশ্য তার স্বাস্থ্যের বিশৃঙ্খল অবস্থাকেই দায়ী করেছি। কখন যে ভালো আছেন আর কখন যে অসুস্থ হয়ে পড়েছেন তার ঠিক নেই। আমার সঙ্গে তার আলাপ হওয়ার বেশ কয়েক মাস আগেই তিনি জানতে পেরেছিলেন যে তিনি থাইসিস রোগে আক্রান্ত। এই রোগ দুরারোগ্য, কিন্তু তিনি তাতে একটুও বিচলিত না হয়ে তার চিরাচরিত রীতিতে প্রশান্ত মনে মৃত্যুকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই উদ্ভট আইডিয়াটা মাথায় আসতেই স্বাভাবিকভাবে মসিয়ে ভলদিমারের কথাই সর্বপ্রথম আমার মনে আসে। ওর মনের চেহারা আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমি নিশ্চিত ছিলাম যে তিনি আমার এই অদ্ভুত এক্সপেরিমেন্টের জন্য আমাকে বাধা দেবেন না। তাছাড়া আমেরিকাতে ওর কোনো আত্মীয় নেই যে এই কাজে বাগড়া দিতে আসবে। তাই একদিন বিষয়টা নিয়ে ভদ্রলোকের সাথে খোলাখুলিভাবে আলোচনা করলাম। ভদ্রলোক এক কথায় আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এই বিষয়ে তার আগ্রহ ও উত্তেজনা দেখে একবারে অবাক হয়ে গেলাম। আর অবাক হওয়ার কারণ আছে বই কি। বারংবার আমার হাতে সম্মোহিত হওয়া সত্ত্বেও কখনোই আমার এই বিদ্যেকে নিয়ে ভদ্রলোক গদগদ হননি। তবে একটা বিষয়, ভদ্রলোকের রোগটা এমনই যে তার মৃত্যু কবে বা কখন হবে তা সঠিকভাবে বলে দেওয়া সম্ভব নয়। তখন উনি আমাকে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন, ডাক্তাররা যখনই আমাকে আমার মৃত্যুর দিন ও সময় জানিয়ে যাবে, আমি আপনাকে ঠিক তার 24 ঘন্টা আগেই ডেকে পাঠাবো। আজ থেকে প্রায় 7 মাস আগে আমি তার স্বহস্তে লেখা একটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল, মাই ডিয়ার পি, আপনি এখন স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। ডক্টর ডি ও ডক্টর এফ আমাকে নিশ্চিন্তভাবে জানিয়েছে যে কাল মাঝরাতের আগে আমার মৃত্যু হবে। আর আমার নিজেরও মনে হয়েছে তারা একেবারে সঠিকভাবে আমার মৃত্যুক্ষণ নির্ধারণ করেছে। তাই আর দেরি না করে চলে আসুন। ভলদিমার। চিঠিটা লেখার আধ ঘন্টা পর আমার হাতে এসে পৌঁছয়, আর তার ঠিক 15 মিনিট পরেই আমি সেই মুমূর্ষু লোকটার ঘরে এসে উপস্থিত হই। আজ প্রায় দিন 10 হলো ওনাকে দেখিনি, কিন্তু এই দিন 10 মধ্যে ওর যা চেহারা হয়েছে তা যে কোনো মানুষ দেখলেই আঁতকে উঠবে। মুখ একেবারে বিবর্ণ, চোখের দৃষ্টি দীপ্তিহীন। মুখ এতটাই শুকিয়ে গিয়েছিল যে গালের হাড় চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছিল। তার নাড়ি প্রায় নেই বললেই চলে।
কিন্তু তা সত্ত্বেও এক অসীম মনোবলের দ্বারা তার দেহের শেষ শক্তিকে আঁকড়ে ধরে এখনো টিকে আছেন। আমি যখন তার ঘরে ঢুকলাম তখন লক্ষ্য করলাম তিনি বালিশে ঠেস দিয়ে কোনো মতে পিঠ সোজা করে বসে তার পকেট বুকে কি যেন লিখছেন। তার দুই পাশে দুজন ডাক্তার দাঁড়িয়ে। তারপর ভদ্রলোক কারো সাহায্য ছাড়াই নিজেই ওষুধ খেলেন, বোধহয় নিজেকে চাঙ্গা করার জন্য। সুস্পষ্ট স্বরে কথাও বললেন। আমি ডাক্তার দুজনকে আড়ালে ডেকে এনে ভদ্রলোকের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলাম। ডাক্তাররা বললেন বিগত 18 মাস ধরে তার বাঁ দিকের ফুসফুস ধীরে ধীরে শক্ত হয়ে অকেজো হয়ে গেছে। ডান দিকের ফুসফুসের অবস্থাও খুব শোচনীয়। তার ওপরের অংশটি শক্ত হয়ে এসেছে এবং নিচের অংশে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়াও ফুসফুসের বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে পাঁজরার সঙ্গে আটকে রয়েছে। তবে তার ডান দিকের ফুসফুসের এই অবস্থা খুব সম্প্রতি ঘটেছে এবং তা ঘটেছে খুবই অস্বাভাবিক গতিতে। 1 মাস আগেও এর লক্ষণ ধরা পড়েনি। মাত্র 3 দিন আগে জানা গেছে তার ফুসফুস পাঁজরার সঙ্গে লেগে রয়েছে। ডাক্তারের মতে তার থাইসিস ছাড়াও হৃদযন্ত্রে সমস্যা আছে, কিন্তু আর তা যাচাই করা সম্ভব নয়, কেননা আগামী 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। আমি তার পরের দিন রাত 10টা নাগাদ রোগীর বিছানার পাশে হাজির হতে বললাম। ডাক্তাররা আমাকে আশ্বাস দিয়ে বিদায় নিলেন। আমি ভলডিমারের পাশে এসে বসলাম। ভদ্রলোকের সাথে তার বর্তমান শারীরিক অবস্থা ও আসন্ন এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করলাম। এই রকম শরীরেও তার আগ্রহ দেখে আমি অবাকই হলাম। তিনি বললেন, আর সময় নষ্ট করে লাভ নেই। আমি আর কতক্ষণ যে বাঁচব তার কোনো নিশ্চয়তা নেই। আপনি এক্ষুনি আপনার এক্সপেরিমেন্টটা শুরু করুন। যদিও দুজন নার্স ঘরে ছিল, তবুও নির্ভরযোগ্য সাক্ষী সামনে না রেখে কাজ করতে আমার মন চাইল না। কিন্তু দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? তাই আমি বললাম কাল রাত 8টা নাগাদ এক্সপেরিমেন্ট শুরু হবে। একটা মেডিকেল স্টুডেন্টকেও ঘরে রাখবো। তার নাম থিয়েডর এল। যদিও ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করাটাই উচিত ছিল, কিন্তু ভদ্রলোকের পীড়াপিড়ি এবং তার শারীরিক অবস্থা দেখে আমি আর বেশি দেরি করতে চাইলাম না। ঘটনার দিন মিস্টার এল যা যা দেখেছিলেন ও শুনেছিলেন তা সব হুবহু লিখে রেখেছিলেন। তার সেই লেখা থেকেই আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে হাজির করলাম। পরের দিন রাত 8টার সময় ভদ্রলোকের হাত ধরে জিজ্ঞাসা করলাম, মশিয়ে, আপনার আজকের এই এক্সপেরিমেন্টে মত আছে কিনা তা আপনি মিস্টার এলকে যতদূর পারেন স্পষ্ট করে জানান। ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বরে ভদ্রলোক বললেন, আমি এক্ষুনি সময় ধরতে চাই। অনেক দেরি করে ফেলেছেন। আমি আর সময় নষ্ট না করে তার চোখের সামনে হাত চালিয়ে আগে যেভাবে ওকে ঘুম পাড়িয়েছিলাম ঠিক সেইভাবে শুরু করলাম। এরপর তার কপালে 2-1বার টোকা দিতেই সম্মোহনের লক্ষণ দেখা দিতে লাগলো। কিন্তু রাত 10টা নাগাদ ডাক্তার দুজনের আসার আগে পর্যন্ত সেরকম কোনো ফল পেলাম না। ডাক্তাররা এসে উপস্থিত হতেই আমি তাদের জিজ্ঞাসা করলাম তাদের কোনো আপত্তি আছে কিনা। এই প্রশ্নে ডক্টর এফ বললেন, হ্যাঁ, রোগীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন আপনি স্বচ্ছন্দে রোগীকে সম্মোহন করার ঝুঁকি নিতে পারেন। আমি তখন নিচের দিকে হাত চালিয়ে এক দৃষ্টে ভদ্রলোকের ডান চোখের দিকে তাকিয়ে থাকলাম। ওর নাড়ি তখন অতি ক্ষীণ, অতি কষ্টে 1/2 মিনিট অন্তর অন্তর নিঃশ্বাস ফেলছেন। পরবর্তী 15 মিনিট তিনি ঠিক এইভাবেই পড়ে রইলেন,
তারপর ভদ্রলোক এক গভীর নিঃশ্বাস ফেললেন। মনে হলো যেন তার আর নিঃশ্বাসের কষ্ট রইল না। কিন্তু আধ মিনিটের ব্যবধান থেকেই গেল। ধীরে ধীরে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। 11টা বাজার ঠিক 5 মিনিট আগে প্রকৃত সম্মোহনের মোক্ষম লক্ষণগুলি দেখা দিল। একজন ঘুমের ঘোরে হেঁটে চলা মানুষের চোখে যে চাহনি দেখা যায়, ভদ্রলোকের চোখেও ঠিক ওই রকম অভিব্যক্তি ফুটে উঠল। দ্রুত তার চোখের সামনে বার কয়েক হাত চালাতেই তার চোখের পাতা থিরথির করে কেঁপে উঠে বন্ধ হয়ে গেল। তাতেও সন্তুষ্ট না হয়ে জোরে জোরে আরও কয়েকবার তার চোখের সামনে হাত চালিয়ে ও আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ওর অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণভাবে সহজ করে আনলাম। বিছানার উপর 2 হাত 2 পা শটান করে মেলে মাথাটা ঈষৎ উঁচিয়ে স্থির হয়ে শুয়ে রইলেন ভলদিমার। তখন মাঝরাত। ঘরে যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আমি ভলদিমারকে ভালো করে লক্ষ্য করতে বললাম। প্রত্যেকেই এক বাক্যে বললেন যে উনি এখন সম্পূর্ণরূপে সম্মোহিত। ডক্টর ডি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন ও তিনি সারা রাত এখানে থাকতে চাইলেন। ডক্টর এফ বলে গেলেন তিনি ভোর হতে চলে আসবেন। মিস্টার এল আর নার্স 2 জন ঘরেই রইলেন। এরপর রাত 3টে পর্যন্ত ভলদিমারকে সেভাবেই রেখে দিলাম। ডক্টর এফ বিদায় নেবার সময় ওকে যেভাবে দেখে গিয়েছিলেন ঠিক সেইভাবেই, চোখ বন্ধ, হাত পা বরফের মতো ঠান্ডা। কেবলমাত্র তার নাকের সামনে আয়না ধরলে বোঝা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে, কিন্তু তার শরীরের কোথাও মৃত্যুর কোনো লক্ষণ নেই। ভলদিমারকে এর আগে সম্মোহিত করে রেখে একটা ব্যাপারে কখনোই পুরোপুরি সফল হতে পারেনি, আর সেটা হলো সম্মোহিত অবস্থায় ডান হাতের উপর হাত চালিয়ে আমার হাত নাড়ার অনুকরণে তার হাত নাড়ানো। মৃত্যুশয্যায় শুয়ে থাকা ভলদিমারের ক্ষেত্রে আবার সে চেষ্টা করলাম, ব্যর্থ হব জেনেই করলাম। কিন্তু এবার আশ্চর্য হয়ে দেখলাম আমি সফল হয়েছি। আমার হাত যেদিকে গেল ওর হাতও সেই দিকে নড়তে লাগলো। আমি এবার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, মসিয়ে ভলদিমার, আপনি কি ঘুমোচ্ছেন? উনি জবাব দিলেন, কথাটা বলার সময় লক্ষ্য করলাম তার ঠোঁট জোড়া থিরথির করে কেঁপে উঠল। পরপর 3 তাকে একই প্রশ্ন করলাম। 3 বার একই প্রশ্ন করতেই ওর চোখের পাতা খুলে গেল, শিথিলভাবে নড়ে উঠল তার ঠোঁট। তারপর 2 ঠোঁটের ফাঁক থেকে অতি অস্পষ্ট ফিসফিসানির মতো ভেসে এলো কিছু কথা। আমি ঘুমোচ্ছি, আমাকে এইভাবেই ঘুমোতে দিন, জাগাবেন না, আমাকে এইভাবেই মরতে দিন। তার হাত পা আগের মতোই শক্ত, অথচ আমি হাত নাড়লেই উনি তার ডান হাত একইভাবে নাড়াচ্ছেন। আমি আবার প্রশ্ন করলাম, বুকে এখনো ব্যথা অনুভব করছেন? তিনি তক্ষুনি জবাব দিলেন, কিন্তু আগের থেকে আরও অস্পষ্টভাবে, কোনো ব্যথা নেই, আমি মারা যাচ্ছি। সকালে ডক্টর এফ না আসা পর্যন্ত ভলদিমারকে আর ঘাঁটালাম না। তিনি এসে রুগীকে জীবিত দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। নাড়ি টিপে ও ঠোঁটের সামনে আয়না ধরে পরীক্ষা করে আমাকে প্রশ্ন চালিয়ে যেতে বললেন। এবার তাকে প্রশ্ন করাতে মিনিট কতক ভলদিমার কোনো জবাব দিলেন না। মনে হলো যেন শক্তি সঞ্চয় করছেন। তাকে পরপর 4 বার একই প্রশ্ন করলাম। চতুর্থবার অতি ক্ষীণ কণ্ঠে বললেন, এখনো ঘুমে আছি, মারা যাচ্ছি। ডাক্তার এফ বললেন, ভদ্রলোকের মৃত্যুর আর বেশি দেরি নেই, বড়জোর আর কয়েক মিনিট। তাই আমার মতে মৃত্যু না আসা পর্যন্ত ওনার এই অবস্থাটা টিকিয়ে রাখাই উচিত।
আবার আগের প্রশ্নটাই জিজ্ঞাসা করলাম ভলদিমারকে। সঙ্গে সঙ্গে তার মুখে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা গেল। চোখের মনি উপর দিকে উঠে অদৃশ্য হয়ে গেল। দেহের চামড়া সাদা কাগজের মতো বিবর্ণ হয়ে গেল। দুই গালের উপরের জড়ভাবযুক্ত চক্রাকার দাগ দুটো আচমকা নিভে গেল। নিভে গেল বলছি কারণ মনে হলো ফুঁ দিয়ে যেমনভাবে মোমবাতি নিভিয়ে দেওয়া হয় ঠিক সেইভাবেই দাগ দুটি মিলিয়ে গেল। এতক্ষণ তার দাঁত উপরের ঝুলে থাকা ঠোঁট দিয়ে ঢাকা ছিল, এখন তা কাঁপতে কাঁপতে গুটিয়ে তার দাঁতের শাড়ি প্রকট হলো। নিচের চোয়াল ঝপাত করে ঝুলে পড়ায় তার কালচে হয়ে যাওয়া ঠোঁট বেরিয়ে পড়ল। সেই মুহূর্তে ঘরে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই মৃত্যু দেখে অভ্যস্ত, কিন্তু তা সত্ত্বেও ভলদিমারের ওই ভয়ানক মুখচ্ছবি দেখে সকলেই ভয়ে সিঁথিয়ে খাটের পাশ থেকে সরে গেলেন। জানি এখন আমি যা বলতে চলেছি তা শুনে পাঠকগণের মনে অবিশ্বাসের দানা বাঁধতে পারে, কিন্তু তবুও ওই দিন যা যা ঘটেছিল তা আমি হুবহু লিখছি। ভলদিমারের সারা দেহে কোনো রকম প্রাণের লক্ষণ না দেখে আমি ধরে নিলাম উনি মারা গেছেন। এরপর কি করা উচিত তা নার্সদের উপর ছেড়ে আমি উঠে পড়লাম। আর তক্ষুনি তার জিভ আবার ভীষণভাবে কাঁপতে লাগলো। প্রায় 1 মিনিট ধরে তা কাঁপলো। তারপর হাঁ করে থাকা নিথর চোয়ালের ফাঁক দিয়ে এমন এক কণ্ঠস্বর বেরিয়ে এলো যার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে কঠিন। শব্দটা কর্কশ, ভাঙা ভাঙা, যেন শূন্যতায় পরিপূর্ণ, বিভৎস ও অবর্ণনীয়। মানুষের কান কখনো এমন বিকট শব্দ শোনেনি। দুটো কারণে তা অপার্থিব মনে হলো, অন্তত আমার কাছে। প্রথমটা, শব্দটা শুনে মনে হলো যেন তা বহুদূর পাতাল থেকে ভেসে আসছে। আর দ্বিতীয়ত, শব্দগুলি ছিল ঠিক কোনো আঠালো বস্তুর মতো, চটচটে। মিনিট কয়েক আগে ভলদিমারকে জিজ্ঞাসা করেছিলাম উনি এখনো ঘুমোচ্ছেন কিনা। উনি তার জবাব দিয়েছিলেন, না, আমি ঘুমিয়েছিলাম, এখন এখন মারা গেছি। তার শব্দকটার বিভৎস উচ্চারণ শুনে আমার গায়ের লোম সব খাড়া হয়ে গিয়েছিল। শব্দ যে এরকম লোমহর্ষকভাবে থেমে থেমে জিভ দিয়ে বেরোতে পারে তা কেউ তার দুঃস্বপ্নও কল্পনা করতে পারবে না। সুতরাং সকলের গায়ে যে কাঁটা দিয়ে উঠেছিল তা কেউই অস্বীকার করতে পারেন না। তার উচ্চারিত শব্দগুলো যেন কবরের অন্ধকার থেকে অনুকম্পিত হয়ে ঠিকরে বেরিয়ে এসেছিল। মেডিকেল স্টুডেন্ট মিস্টার এল অজ্ঞান হয়ে গেলেন। নার্স দুজন ভয়ে ঘর থেকে পালিয়ে গেলেন। কিছুতেই আর তাদের ঘরে ফিরিয়ে আনা গেল না। আমার অবস্থাটা যে তখন ঠিক কী রকম দাঁড়িয়েছিল তা আমি নিজেই বোঝাতে পারবো না। আমার বুদ্ধি সত্যি একেবারে লোপ পেয়ে গিয়েছিল বললেই চলে। এরপর ঘণ্টাখানেক কারো মুখ থেকে কোনো শব্দ বেরোয়নি। আমি এক নাগারে মিস্টার এল এর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলাম। অবশেষে বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর তার জ্ঞান ফিরে এলো। ভলদিমারের অবস্থার সেরকম কোনো পরিবর্তন দেখা গেল না। শুধু আয়না ধরলে নিঃশ্বাসের লক্ষণ আর ধরা পড়ছে না। বাহু থেকে রক্ত টেনে বার করবার চেষ্টা ব্যর্থ হলো। আমার ইচ্ছা শক্তি দিয়ে আর তার বাহু নাড়াতেও পারলাম না। সম্মোহনের প্রভাব কেবলমাত্র তার জিভেই দেখা যাচ্ছিল। যতবার তাকে প্রশ্ন করেছি ততবার তার জিভ থরথর করে কেঁপে উঠেছে, যেন আপ্রাণ চেষ্টা করছে জবাব দেওয়ার, কিন্তু স্বর ফুটছে না। আমি ছাড়া অন্যরা প্রশ্ন করে ব্যর্থ হয়েছেন। এমনকি যুগ্ম সম্মোহনের প্রভাবেও অন্যকে দিয়ে প্রশ্ন করে ফল পায়নি। ভলদিমারের জিভ নিথর থেকেছে। অন্য নার্সদের জোগাড় করে এনে তাদের জিম্মায় ভলদিমারকে রেখে 10টার সময়ে ডাক্তার দুজন
আর মিস্টার এলকে নিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বিকেলের দিকে আবার সবাই গেলাম রোগীকে দেখতে। তার অবস্থা ঠিক আগের মতোই। সবাই মিলে একমত হলাম যে ওকে জাগানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ পরিষ্কার দেখা গেল মৃত্যু বলতে যা বোঝায় তা যেন সম্মোহনের দ্বারা আটকে রাখা সম্ভব হয়েছে। এমন অবস্থায় যদি ওর ঘুম ভাঙানোর চেষ্টা করি তাহলে তার মৃত্যু ত্বরান্বিত হবে। সেদিন থেকে গত সপ্তাহ পর্যন্ত টানা 7 মাস ভলদিমার একইভাবে পড়ে রইলেন। আমি ডাক্তার ও অন্যদের নিয়ে তাকে মাঝে মাঝে দেখে এসেছি। নার্সদের তদবিরে এক মুহূর্তের জন্য ছেদ পড়েনি। গত শুক্রবার ঠিক করলাম আবার ওকে জাগানোর চেষ্টা করা যাক। তবে আমার এক্সপেরিমেন্টের পরিণাম যে এত ভয়ঙ্কর হবে তা আমি কল্পনাও করিনি, এবং এই ফলাফল নিয়েই সমাজের সকলের মধ্যে আড়ালে আবডালে কানাঘুষোর সূচনা হয়েছিল। সম্মোহনী প্রক্রিয়া অনুযায়ী প্রথমে বেশ কয়েকবার হাত চালিয়ে বিফল হলাম। তারপর দেখা গেল আস্তে আস্তে তার চোখের মনি একটুখানি নিচের দিকে নামলো, আর সেই সঙ্গে অত্যন্ত দুর্গন্ধময় হলদেটে রস বেরিয়ে এলো তার চোখের তারার চারপাশ থেকে। ইচ্ছাশক্তি প্রয়োগ করে ভলদিমারের বাহু আবার চালনা করবার চেষ্টা করে ব্যর্থ হলাম। এরপর ডক্টর এফ এর ইচ্ছানুসারে একটা প্রশ্ন করলাম, মসে ভলদিমার, এই মুহূর্তে আপনার ইচ্ছা বা অনুভূতি কি ধরনের বলতে পারবেন? মুহূর্তের মধ্যে তার গালের উপরের চক্রাকার দাগগুলি ফুটে উঠল, থরথর করে জিভ কেঁপে উঠল, যেন তা মুখ গহ্বরের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। জোয়ালার ঠোঁট আগের মতোই আড়ষ্ট থাকায় তার মুখটা হাঁ হয়ে গিয়েছিল এই 7 মাস। এরপর বেশ কিছুক্ষণ পরে সেই কদাকার স্বর বেরিয়ে এলো তার জিভ দিয়ে, আপনাকে ঈশ্বরের দোহাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, হয় ঘুম পাড়িয়ে দিন, নয় জাগিয়ে দিন, এক্ষুনি, এক্ষুনি। আমি মারা গেছি, আমি আর পারছি না। আর এই কথা শুনে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর ভলদিমারকে সুস্থিত করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাতে একেবারেই ব্যর্থ হলাম। এবার তাকে জাগাতে চেষ্টা করলাম। বলতে পারেন ইচ্ছা শক্তি প্রয়োগ করে এক প্রকার ধস্তাধস্তি করে গেলাম। লক্ষ্য করলাম কাজ হচ্ছে। ভলদিমারের সম্মোহনের প্রভাব যে কোনো মুহূর্তে কেটে যাবে। ঘরশুদ্ধ লোক সাগ্রহে তার দিকে চেয়ে রইলেন কি হয় দেখবার জন্য। কিন্তু এরপর যা ঘটেছিল তা ঘটা এতই অসম্ভব ছিল যে কোনো মানুষ তা দেখার জন্য প্রস্তুত থাকতে পারে না। দ্রুত হাত চালিয়ে যাচ্ছি আর রোমাঞ্চিতভাবে শুনে যাচ্ছি সেই বিভৎস হাহাকার। কথাটা কিন্তু বেরোচ্ছে ঘুরপাক খেতে থাকা তার জিভ থেকে, ঠোঁট থেকে নয়। তারপরই আচমকা আমার হাতের নিচেই পুরো দেহটা 1 মিনিটের মধ্যে কুঁচকে গুটিয়ে একেবারে পচে গেল। বিছানায় কেবল পড়ে রইল অতি জঘন্য দুর্গন্ধময় খানিকটা হলদে জলীয় পদার্থ। এতক্ষণ আপনারা শুনলেন এডগার অ্যালান পো রচিত দ্য ফ্যাক্ট ইন দ্য কেস অফ মিস্টার ভলডেমার অবলম্বনে বন্দি আত্মার শেষ কথা।
আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরিবেশিত আরও গল্প শুনতে মিস্টেরিয়াস স্টোরি টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প শুনুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। সব কিছু জানতে নেই, কিছু অজানাই থাক।